মমতার তৃণমূল ক্ষমতাকেই মতাদর্শ ভেবেছিল, ক্ষমতাকেই। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। তৃণমূল কংগ্রেসের ভাঙন প্রমাণ করে দিয়েছে যে কোনো সুনির্দিষ্ট মতাদর্শ না থাকলে স্রেফ ক্ষমতা দিয়ে কোনো রাজনৈতিক দলের একতা, ঐক্যবদ্ধতা টিকিয়ে রাখা যায় না, টিকিয়ে রাখা শক্ত। 1998 সালে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। তারা তাদের পরিচয় গড়ে তুলেছিল মা মাটি মানুষ স্লোগানকে কেন্দ্র করে। দলটা নিজেদের বাঙালি অস্মিতা এবং আমজনতার স্বঘোষিত অভিভাবক হিসেবে তুলে ধরেছিল। যেসব কৃষকের জমি জোর করে দখল করা হচ্ছিল বলে অভিযোগ ছিল, তাদের অধিকার আদায়ের প্রবক্তা হিসাবে তৃণমূল কংগ্রেস নিজেদের তুলে ধরেছিল। এই বার্তাই 2011 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটায় এবং 2016-2021 সালে তৃণমূলের ক্ষমতায় প্রত্যাবর্তনে সাহায্য করে। আজ তৃণমূল আর ক্ষমতায় নেই। ক্ষমতা হারানোর পর তাদের জনপ্রতিনিধিদের গোষ্ঠীগুলো আক্ষরিক অর্থেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। সাংসদ, বিধায়ক, কাউন্সিলর এবং বিভিন্ন স্তরের তৃণমূল কর্মীরা দলত্যাগ করছেন। আজ দলটার সামনে প্রশ্ন শুধু আগামী নির্বাচনে জয়লাভ নিয়ে নয়, বরং ক্ষমতার অনুপস্থিতিতে দলটাকে একসঙ্গে ধরে রাখার মতো যথেষ্ট শক্তিশালী কোনো ভিত্তি বা বাঁধন আছে কিনা। একটা দলকে কি কি জিনিস একত্রিত করে এবং তাকে ঐক্যবদ্ধ রাখে, এটা একটা বড় প্রশ্ন। উত্তরটা হতে পারে হয় মতাদর্শ কিংবা ক্ষমতা। রাজনৈতিক তাত্ত্বিক কার্ল ফ্রিডরিখ মতাদর্শকে আইডিয়ার একটা অ্যাকশন ওরিয়েন্টেড বিন্যাস হিসেবে বর্ণনা করেছেন, যা রাজনৈতিক কর্মকাণ্ডকে দিক নির্দেশ এবং উদ্দেশ্য দেয়। মতাদর্শ আসলে 3টে গুরুত্বপূর্ণ কাজ করে। প্রথমত, এটা একটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখে, মানুষ একসঙ্গে থাকে কারণ তারা একটা অভিন্ন উদ্দেশ্যে বিশ্বাস করে। দ্বিতীয়ত কি না, দ্বিতীয়ত এমন মতাদর্শগত উদ্দেশ্য থাকার ফলে ক্ষমতায় না থাকলেও, কোনো দল ক্ষমতায় না থাকলেও ভোটাররা দলটাকে সমর্থন করে। তৃতীয়ত, মতাদর্শ একটা দলকে পরাজয়ের পরও টিকে থাকতে সাহায্য করে। বিশেষজ্ঞরা স্পষ্টতই বলছেন যে মতাদর্শহীন কোনো রাজনৈতিক দল আসলে কোনো দলই নয়, কোনো রাজনৈতিক দলই নয়। একটা সুসমন্বিত মতাদর্শ ছাড়া কোনো দলকে শেষ পর্যন্ত ক্ষমতা লিপ্সু একদল মানুষের সমষ্টি ছাড়া আর কিছুই বলা যায় না। এই ধরনের দলগুলো প্রায়শই ক্ষমতা হারানোর পর অভ্যন্তরীণ বিভাজন, দলত্যাগ এবং দিশাহীনতার শিকার হয়। তৃণমূলও হয়েছে। বিজেপি বা কমিউনিস্ট পার্টিগুলোর মতো দলগুলো যেভাবে একটা সুস্পষ্ট বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তৃণমূল কিন্তু কখনোই সেইভাবে স্পষ্ট সংজ্ঞায়িত মতাদর্শগত কাঠামো তৈরি করেনি। তাদের রাজনৈতিক পরিচয় ছিল তাদের নীতি, স্লোগান এবং অন্যান্য দল ও কেন্দ্রীয় সরকারের বিরোধিতা। কোনো একটা নির্দিষ্ট মতাদর্শের অনুপস্থিতি তৃণমূল দলটাকে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর কাছে জনপ্রিয় করে তুলেছিল, রাজনৈতিক অবস্থান পাল্টাতে সাহায্য করেছিল, ফলে নির্বাচনে আকৃষ্ট করার শক্তিও শীর্ষে পৌঁছায় এবং বিভিন্ন এলাকায় ক্ষমতা ধরে রাখতে সফল হয়। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং দুয়ারে সরকারের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের জনপ্রিয়তা গড়ে তুলতে সাহায্য করেছে। কিন্তু এই প্রকল্পগুলোর সঙ্গে কোনো সুসমন্বিত রাজনৈতিক দর্শনের বিন্দুমাত্র সম্পর্ক ছিল না, বরং তাদের সঙ্গে ঘনিষ্ঠতর যোগ ছিল তৃণমূলের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের কৌশলের। এই প্রকল্পগুলো যে প্রতিভাবান ভোটকুশলী তৈরি করেছিলেন, মানে সেই পিকে, তিনি বারংবার বলেছিলেন যে দীর্ঘকাল টিকে থাকতে গেলে এবং কোনো নির্বাচনী বিপর্যয় সহ সব ধরনের প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে গেলে তৃণমূলের নিজস্ব একটা মতাদর্শ থাকা উচিত।
কিন্তু সেটা হয়নি, কারণ তৃণমূল তো ভাবেইনি কখনো যে তারা পরাজিত হতে পারে, ক্ষমতাচ্যুত হতে পারে। মমতা তো কখনোই এটা ভাবেইনি। একইভাবে বাঙালি অস্মিতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি যে মনোনিবেশ, তা গভীরে প্রথিত মতাদর্শগত অঙ্গীকারের থেকে বেশি কাজ করেছিল রাজনৈতিক বার্তা হিসাবে। এটা আসলে পশ্চিমবঙ্গকে ভারত থেকে অর্থনৈতিক এবং আবেগগতভাবে দূরে সরিয়ে দেয়। সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্পদ থাকা সত্ত্বেও তৃণমূলের অধীনে এই রাজ্যকে অনুন্নত দেখাচ্ছিল এবং কখনো কখনো তা পরিণত হচ্ছিল দেশের অন্যান্য অংশের অবজ্ঞার শিকার বা ঠাট্টার পাত্রে পরিণত হচ্ছিল। পশ্চিমবঙ্গের জন্য একটা সুনির্দিষ্ট শিল্পনীতি এবং রাজস্ব নীতির অভাবেও মতাদর্শের সেই অনুপস্থিতি প্রতিফলিত হয়েছে। তৃণমূলের অনেক প্রধান রাজনৈতিক থিমই ক্ষমতায় বা সরকারে থাকার সঙ্গে যুক্ত ছিল। কল্যাণমূলক প্রকল্পগুলোর জন্য রাজ্যের সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রয়োজন ছিল। প্রশাসন যখন দলের নিয়ন্ত্রণে থাকে তখন বাঙালি অস্মিতা রক্ষার প্রতিশ্রুতি বেশি প্রভাব ফেলে। রাজ্যের হাতে আরো ক্ষমতার দাবি তখন জোরালোভাবে প্রতিধ্বনিত হয় যখন তা শাসক দলের দ্বারা উত্থাপিত হয়। এই থিমগুলোর যে রাজনৈতিক জোর, তার বেশিরভাগই কিন্তু তৃণমূলের সরকারি ক্ষমতা থেকে অর্জিত। ফলে তা স্বাধীনভাবে ব্যক্ত কোনো মতাদর্শগত অঙ্গীকারের পরিবর্তে ক্ষমতার ধারাবাহিক প্রয়োগের সঙ্গে অবিচ্ছেদ্য ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলকে মূল স্লোগান মা মাটি মানুষ থেকে সরে গিয়ে যে কোনো মূল্যে রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার দিকে চলে যেতে দেখা যায়। অভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক সুবিধাবাদ এবং ব্যক্তিগত উন্নতির আকাঙ্ক্ষা ক্রমবর্ধমানভাবে সেই আদর্শগুলোকে ছাপিয়ে যায়, যা প্রাথমিকভাবে প্রথমের দিকে দলটার ভাবমূর্তিকে গড়ে তুলেছিল। এটা ক্রমশ এমন একটা দলে পরিণত হয়, তৃণমূল দলটা এমন একটা দলে পরিণত হয় যারা স্থিতাবস্থা বজায় রাখতে চায়, যারা স্ব-উন্নয়ন, মতাদর্শগত বিবর্তন বা শৃঙ্খলা গড়ে তোলার চেয়ে গদি আঁকড়ে রাখার ব্যাপারে বেশি উদ্বিগ্ন ছিল। তৃণমূল দলটা যতদিন পশ্চিমবঙ্গ শাসন করেছিল ততদিন এই মতাদর্শগত অস্পষ্টতা মূলত নির্বাচনী সাফল্য এবং এর নেতাকর্মী সমর্থকদের পারস্পরিক অর্থনৈতিক ও আর্থিক লাভের অঙ্কের আড়ালে ঢাকা ছিল। কিন্তু ক্ষমতা হারানোর পর, মানে যেই ক্ষমতা চলে গেছে, আদর্শগত ভিত্তির অনুপস্থিতি প্রকট হয়ে উঠেছে। দল ভেঙে পড়েছে। রাজ্যে তাদের নির্বাচিত প্রতিনিধিদের একটা বড় অংশ নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছে। ভবিষ্যৎ বলবে যে নতুন নেতৃত্বের অধীনে তৃণমূল তার মূল নীতিতে অটল থাকবে নাকি কোনো বিবর্তিত নতুন মতাদর্শ নিয়ে আসবে। পরবর্তী সম্ভাবনাই কিন্তু প্রবল, কারণ দলটাতে এখন আর পিসি ভাইপো দলের স্বজন পোষণ নেই, যেখান থেকে বুদ্ধি এবং রাজনৈতিক দক্ষতা সম্পন্ন মানুষদের বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয়েছিল। যেমন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকেও কিন্তু ওই দল থেকেই বেরিয়ে আসতে হয়েছিল। প্রশ্ন হলো, রাষ্ট্র ক্ষমতার হাতিয়ারগুলো যখন আর হাতে থাকবে না, তখন আগে যেসব রাজনৈতিক থিম ছিল, যার কোনোটাই সুসমন্বিত মতাদর্শগত কাঠামোর মধ্যে বিকশিত হয়নি, সেগুলো তৃণমূলের সাংগঠনিক ঐক্য বজায় রাখতে যথেষ্ট হবে কিনা, প্রশ্ন এটা। এক্ষেত্রে ইতিহাস একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। 3 দশকেরও বেশি সময় শাসন করার পর 2011 সালে পশ্চিমবঙ্গে সিপিআইএম ক্ষমতা হারায়, তবুও কিন্তু দলটা বিলুপ্ত হয়নি, কারণ তাদের সমর্থন মার্ক্সবাদ লেনিনবাদের মতাদর্শে নিহিত ছিল। এটা এমন একটা মতাদর্শ যা সরকারি ক্ষমতার বাইরেও স্বাধীনভাবে বিদ্যমান এবং তা শ্রেণী রাজনীতি, শ্রমিক অধিকার, ভূমি সংস্কার এবং অর্থনৈতিক সমতাকে কেন্দ্র করে নির্মিত। নির্বাচনী পরাজয় একটা দলকে দুর্বল করতে পারে, তবে মতাদর্শই কিন্তু নির্ধারণ করে যে তারা টিকে থাকতে এবং নিজেদের পুনর্গঠন করতে পারবে কিনা। রাজনৈতিক ভাষ্যকার মোহাম্মদ হেসাম আতিক যুক্তি দিয়েছেন এই বলে যে মতাদর্শ একটা দলের ব্র্যান্ড আইডেন্টিটি হিসাবে কাজ করে। এটা একটা দলকে স্বতন্ত্র চরিত্র দেয় এবং এমন এক আনুগত্য তৈরি করে যা নির্বাচনের গণ্ডিরও কিন্তু বাইরে। এর বিপরীতে
এর বিপরীতে সুস্পষ্ট মতাদর্শগত ভিত্তিহীন দলগুলো প্রায়শই ক্ষমতা হারানোর পর বিলুপ্ত হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে। অভ্যন্তরীণ বিভাজন বৃদ্ধি পায়, নেতা এবং কর্মীরা দল ছাড়তে শুরু করে এবং রাজনৈতিক আনুগত্য সুদৃঢ় বিশ্বাসের পরিবর্তে দেখা যায় সুবিধে পাওয়ার কৌশলে পরিণত হয়। তৃণমূলের মধ্যে যেটা এখনো হলো। তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক দলত্যাগ এবং সাম্প্রতিক বিভাজন তাই একটা গভীর প্রশ্ন উত্থাপন করেছে। সেটা হচ্ছে, এই দলের অসংখ্য নেতা এবং কর্মী কি কোনো অভিন্ন নীতিমালার প্রতি দায়বদ্ধ ছিলেন, নাকি তারা শাসক দলের অংশ হওয়ার কারণে শুধুমাত্র সম্পদ ও সুবিধে পাওয়ার জন্যই দলের সঙ্গে যুক্ত ছিলেন? যেহেতু দল ক্ষমতাচ্যুত হয়েছে, তারপরে তারা দল ছাড়তে শুরু করেছে। তৃণমূলের অন্য আর একটা বড় চ্যালেঞ্জ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের নির্ভরশীলতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই শুধু তাদের নির্ভরশীলতা। এই নির্ভরশীলতা আরো গভীর হয়েছে, কারণ তৃণমূলের এমন কোনো স্পষ্টভাবে ব্যক্ত মতাদর্শই তো নেই যা তার নেতৃত্বের বাইরে গিয়েও সদস্যদের ঐক্যবদ্ধ করতে পারে। মূলত ক্যারিসমেটিক নেতাদের ঘিরে গড়ে ওঠা দলগুলো রাজনৈতিক পালাবদলের সময়ে তাই প্রায়শই বড় মাপের অনিশ্চয়তার সম্মুখীন হয়, কারণ তাদের সাংগঠনিক সংহতি দীর্ঘমেয়াদী নীতির প্রতি অঙ্গীকার নয়, বরং ব্যক্তিগত আনুগত্যের উপর বেশি নির্ভর করে। ভারতীয় জাতীয় কংগ্রেসের অভিজ্ঞতা এই চ্যালেঞ্জের একটা দৃষ্টান্ত বলতে পারেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা থাকা সত্ত্বেও দলটাকে, মানে কংগ্রেস দলটাকে কঠিন লড়াই করতে হচ্ছে, কারণ তারা তাদের নেতাদের ঊর্ধ্বে একটা স্পষ্ট বা সুস্পষ্ট এবং স্থায়ী মতাদর্শগত পরিচয় গড়ে তুলতে পারেনি, ব্যর্থ হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীরা কংগ্রেসি সিস্টেম নিয়ে আলোচনা করার সময় দেখেছেন যে একটা দলের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ঐতিহাসিক বৈধতা এবং শক্তিশালী নেতৃত্ব প্রয়োজনীয়, কিন্তু যথেষ্ট নয়। আসলে শক্তিশালী প্রতিষ্ঠান এবং সুসমন্বিত মতাদর্শ যা ব্যক্তি নেতাদের ছাড়াও টিকে থাকতে পারে, তা হচ্ছে একটা রাজনৈতিক দলকে তাদের ক্ষমতার মেয়াদের বাইরেও টিকিয়ে রাখে। অসংখ্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হিমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারীর মতো নেতারা যদিও তাদের বেড়ে ওঠা কংগ্রেস এবং তৃণমূলে মতাদর্শগতভাবে তারা শক্তিশালী বিজেপিতে নিজেদের নতুন করে কিন্তু আবিষ্কার করেছেন। তাই আগামী বছরগুলোতে এটাই দেখার যে তৃণমূল কংগ্রেস তার পুরনো বা নতুন যে কোনো অবতারেই হোক না কেন এমন কোনো সুস্থায়ী মতাদর্শগত ভরকেন্দ্র তৈরি করতে পারে কিনা, যা তাকে নির্বাচনী পরাজয় সত্ত্বেও টিকিয়ে থাকতে সাহায্য করবে। ইতিহাসই নির্ধারণ করবে তৃণমূল কংগ্রেস কোনো দীর্ঘস্থায়ী আইডিয়ার জন্য লড়েছিল নাকি স্রেফ ক্ষমতা দখলের জন্য লড়েছিল। এটা কিন্তু সত্যি ইতিহাসই নির্ধারণ করবে। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।